আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় তাকদির ইসলামিক টিভি শ্রোতা ও বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। তাকদির ইসলামিক টিভির পরিবেশনায় আজকের গল্প আমৃত্যু ভালোবাসি তোকে, আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আলী। গল্পটি লিখেছেন সালমা চৌধুরী, ভিডিও এডিটিং করেছেন JR জাহিদ। তো চলুন দেরি না করে গল্পে ফিরি। আজকের গল্প আমৃত্যু ভালোবাসি তোকে। মেঘ কিছুক্ষণের মধ্যেই এক কাপ চা নিয়ে এসেছে। আলী আহমদ খান এক চুমুক চা খেয়ে হেসে বললেন, মাশাআল্লাহ, চা খুব ভালো হয়েছে। মেঘ মাথা নিচু করে বিড়বিড় করে বলল, চা ভালো না লাগলে সত্যি কথা বলতে পারেন, আমি কিছু মনে করব না। বসো। মেঘ চুপচাপ পাশের সোফায় মাথা নিচু করে বসেছে। আলী আহমদ খান ভারী কণ্ঠে বলে উঠলেন, শুনো, কোনো কিছু ভালো না লাগলে আমি যেমন সরাসরি বলতে পারি, তেমন ভালো হলে প্রশংসাও করতে পারি। চাটা সত্যিই ভালো হয়েছে। তার থেকেও বড় বিষয়, তোমার বড় আম্মুর সাহায্য ছাড়া তুমি প্রথমবার আমার জন্য এত ভালো চা করেছো, তার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ বড় আপু। আলী আহমদ খান ধীর কণ্ঠে শুধালেন, আম্মু, তোমার কি মন খারাপ? বড় আব্বুর ধীর কণ্ঠে বলা কথাতে মেঘের মন গলে গেছে। চোখ ছলছল করছে, মাথা তুলে তাকাতে পারছে না। ঠোঁটে জোর করে ধরে রাখা মিথ্যা হাসিটা আর ধরে রাখতে পারছে না। মেঘ ঢোক গিলে শীতল কণ্ঠে বলল, না। মেঘ আর বসে থাকতে পারল না। চিবুক নামিয়ে সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে গেছে। গত রাত থেকে অস্থির হয়ে থাকা মনটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। আবির আর তানভীর বেশ রাত করে বাসায় ফিরেছে। ততক্ষণে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। আবির সকালে উঠেই কোথায় বেরিয়েছে। আজ আবিরদের বাসার সবার দাওয়াত। মেঘ যেতে না চাইলেও সবার জোরাজুরিতে বাধ্য হয়ে যাচ্ছে। মেঘ দূর থেকে রিয়া আপুকে দেখছে। মেয়েটাকে জান্নাত আপুর বিয়েতে দেখেছিল, তখন সে রাকিব ভাইয়ার প্রেমিকা ছিল। আজ সে বউ বেশে বসে আছে। মেঘ মনে মনে আওড়ালো, পূর্ণতা পাওয়া ভালোবাসাগুলো একটু বেশি সুন্দর। রাকিব ভাইয়ার 7 বছরের ভালোবাসা আজ পূর্ণতা পেয়েছে। কত ঝড়ঝাপটা পেরিয়ে ওনারা এক হতে পেরেছেন, এটা শুধু ওনারাই জানেন। আমি তো 1 বছরেই পরিশ্রান্ত হয়ে গেছি। 7 বছর ধৈর্য রাখা আমার পক্ষে অসম্ভব। রাকিব ভাইয়া, রিয়া আপু, আপনাদের ভালোবাসা আজীবন বেঁচে থাকুক। হঠাৎ মেঘের নজর পড়ল রিয়া হাতের ইশারায় মেঘকে ডাকছে। মেঘ সহসা এগিয়ে গেল। রিয়া বসা থেকে উঠে মেঘকে জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় মেঘ বেশ আশ্চর্য হলো। রিয়া শান্ত স্বরে বলল, আবির ভাইয়া হেল্প না করলে আমাদের বিয়েটাই হতো না। ভাইয়াকে অনেক ধন্যবাদ। ওনার ধন্যবাদ আমাকে কেন দিচ্ছেন? রিয়া মৃদু হেসে বলল, ওনাকে তো জড়িয়ে ধরতে পারবো না, তাই তোমাকে জড়িয়ে ধরলাম। রিয়া অপ্রতিভ কণ্ঠে আবারও শুধালো, বাই দ্য ওয়ে, আবির ভাইয়াকে জড়িয়ে ধরার অনুমতি কি তুমি কোনো মেয়েকে দিবে? মেঘ সঙ্গে সঙ্গে চোখ গোল করে তাকালো। বুকের ভেতরের ক্রোধটা দীর্ঘ নিঃশ্বাস হয়ে বেরিয়ে আসলো। ক্রোধিত কণ্ঠে বলল, না। রিয়া মেঘের দুগালে হাত রেখে মোলায়েম কণ্ঠে জানতে চাইল, আবির ভাইয়াকে খুব ভালোবাসো তাই না? মেঘের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে, দু চোখ ছলছল করছে। মেঘ সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়েছে। রিয়া ঠোঁটে হাসি রেখে বলল, এই মেঘ, একদম কাঁদবে না। তোমার আবির ভাইয়া দেখলে আমার সর্বনাশ করে ফেলবে। কেন? রিয়া ঢোক গিলে নিজেকে সংযত করে বলল, ভাববে আমি তোমাকে বাজে কথা বলেছি। মেঘ হুট করে প্রশ্ন করে বসল, আপু, আবির ভাইয়া কোথায় জানেন? ওনার কি হয়েছে বলতে পারবেন? কি হয়েছে সঠিক জানি না, তবে ওদের কথোপকথন শুনে মনে হয়েছে ভাইয়া কোনো বিষয় নিয়ে খুব বেশি ডিপ্রেশনে আছেন। কি বিষয় সেটা বলতে পারবো না গো। ওরা দুই বন্ধু এমন ধাতু দিয়ে তৈরি যা শেয়ার করবে না তা পেটে বোম মারলেও বলবে না। তুমি সাবধানে থেকো আর ভাইয়ের যত্ন নিও, যদিও আমি জানি তুমি খুব কেয়ারিং। মেঘ কপাল গোটালো। এমন সময়ে রাকিব এসে বলল, কি ব্যাপার, আমার অবর্তমানে আমাকে নিয়ে কি আলোচনা চলছে? রিয়া ঠাট্টা স্বরে বলল, হ্যাঁ হ্যাঁ, আসছে আমার সেলিব্রিটি গো, তাকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে। রাকিব সহাস্যে বলল, আমাকে নিয়ে আলোচনা না করলে কি হবে? আমার বন্ধুকে নিয়ে ঠিকই করেছো, বলো করনি? রিয়া ভ্যাংচি কেটে বলল, হ্যাঁ করেছি। তো আমার বন্ধু সেলিব্রিটি হলে তার বেস্ট ফ্রেন্ড হিসেবে আমিও সেলিব্রিটি। ও আচ্ছা, এই নিয়ম কবে থেকে চালু হলো? আজ, এই মুহূর্ত থেকে?
মেঘ তাদের খুনসুটি দেখছে আর হাসছে। রাকিব হঠাৎ মেঘের দিকে তাকিয়ে বলল, এই মেঘ, তুমি তো কিছুই খেলে না, তাড়াতাড়ি খেতে যাও, আবির তোমার জন্য না খেয়ে ওপরে অপেক্ষা করছে। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, আবির ভাই কখন আসছেন? অনেকক্ষণ। মেঘ দ্রুত ছুটছে। রিয়া রাকিবর দিকে তাকিয়ে প্রশ্ন করল, তুমি না কিছুক্ষণ আগে বলে গেলা ভাইয়া আসেনি? আরে মাত্রই আসছে। তাহলে মেঘকে অনেকক্ষণ বললা কেন? আবিরের প্রতি মেঘের এই উদ্গ্রীবটা দেখতে খুব ভালো লাগে। আবির বলতেই মেয়েটা অজ্ঞান। রিয়া ফোঁস করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, তোমরা দুই বন্ধু শুধু মেয়েদের কষ্টই দিতে পারো। মেয়েটা আবির ভাইয়ের জন্য এত পাগল, তারপরও ভাইয়া কিছু বলে না কেন? মেঘের 1 বছরের ভালোবাসা দেখেই তুমি হতাশ, অথচ আবির কতগুলো বছর যাবৎ নিজের সাথে নিজে লড়াই করে চলেছে। সেবেলায় মেঘকে ছুটতে দেখে আবির কপাল গুটিয়ে ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, এভাবে ছুটছিস কেন? আপনি কোথায় ছিলেন? একটু কাজ ছিল। খাসনি শুনলাম, কেন? খিদে পায়নি? না। আবির কপট দুষ্টামির স্বরে বলল, পেটের 3 ভাগ যদি রাগ, জেদ আর অভিমানে ভরে থাকে, বাকি 1 ভাগে তো পানিই থাকে, তাহলে আর খিদা লাগবে কেন? মেঘ ওষ্ঠ উল্টে বিড়বিড় করে বলল, মোটেই না। সবাই খেয়েছে, তুই খাসনি কেন? আপনি আসছিলেন না তাই। কল দিয়ে বলছিলে একবার। মেঘ চোখ পিটপিট করে তাকালো, ধীর কণ্ঠে বলল, মনে ছিল না। বাহ, খুব ভালো। ঈদের বেশ কিছুদিন কেটে গেছে। আবিরদের অফিস শুরু হয়ে গেছে, ভার্সিটিও খুলে গেছে। রাকিব আর রিয়া হানিমুনে গেছে, তাই আবিরের একা সব কিছু সামলাতে হচ্ছে। 2 অফিস সামলে রীতিমতো হিমশিম খাচ্ছে আবির। এক বিকেলে মেঘকে কল দিল আবির। মেঘ কল রিসিভ করতেই আবির বলল, আমাকে দেওয়ার মতো একটুখানি সময় কি হবে আপনার? আবিরের আহ্লাদি কণ্ঠে বলা কথা শুনে মেঘ মুচকি হেসে বলল, কেন হবে না? আপনি চাইলেই হবে। তাহলে রেডি হয়ে বের হন। মেঘ রেডি হয়ে বের হতেই দেখল একটা রিক্সা দাঁড়ানো। মেঘ আশপাশে আবিরকে খুঁজছে, কিন্তু আবির কোথাও নেই। অনেকটা সামনে যেতেই দেখল আবির একটা গাছের নিচে দাঁড়ানো। মেঘ ডাকতেই রিক্সায় উঠে বসল। মেঘ আবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করল, বড় আব্বু তো সেদিন আপনাকে বাইক চালানোর অনুমতি দিয়েছে, তাহলে আপনার বাইক কোথায়? অফিসে। রিক্সা দিয়ে কোথায় যাচ্ছি? দেখি কোথায় যেতে পারি। অনেকটা পথ গিয়ে দুজনেই রিক্সা থেকে নামল। কোলাহল শূন্য একটা রাস্তা। হঠাৎ 2-1টা গাড়ি আপন গতিতে ছুটছে। আবির মেঘকে নিয়ে একটা কালো রঙের নতুন ঝকঝকে প্রাইভেট কারের কাছে গিয়ে থামল। আবির মৃদু হেসে প্রশ্ন করল, গাড়িটা কেমন? মেঘ নিরুদ্বেগ ভঙ্গিতে বলল, ভালোই। পছন্দ হয়নি? কার না কার গাড়ি, আমি পছন্দ করে কি করব? আবির উদাস ভঙ্গিতে বলল, গাড়িটা আজই কিনেছি। কেমন হয়েছে? মেঘের ভাবলেশীন জবাব, আপনার সাথে ফাইজলামি মানায় না। আবির ভ্রু গুটিয়ে বলল, আমি ফাইজলামি করতে যাব কেন? সত্যি সত্যি আমার গাড়ি। এই যে চাবি। মেঘ অবিশ্বাস্য দৃষ্টিতে আবিরের হাতে থাকা চাবিটার দিকে তাকিয়ে রইল। ঢোক গিলে উষ্ণ স্বরে জানতে চাইল, আপনি গাড়ি কিনেছেন? জি ম্যাডাম। কিন্তু কেন? আবির ভারী কণ্ঠে বলল, গাড়ি পছন্দ হয়েছে কিনা সেটা বল। মেঘের গাড়ির দিকে মনোযোগ নেই, রাগী স্বরে বলল, গাড়ি আমি 2 চোখে সহ্য করতে পারি না। আবির মুচকি হাসল। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, আপনার বাইক কোথায়? অফিসে। কেন? মেঘ কাঁদো কাঁদো মুখ করে আবারও শুধালো, আপনি গাড়ি কেন কিনলেন? আবির মৃদু হেসে বলল, মাঝে মাঝে নিজের অবস্থান বুঝাতে তীব্র অপছন্দের জিনিসকেও পছন্দের তালিকায় যুক্ত করতে হয়। মেঘ শীতল কণ্ঠে বলল, আপনি বাইক চালাবেন নাকি গাড়ি? আবির মেকি স্বরে বলল, আমি বাইক চালাবো আর তুই গাড়ি। মেঘ সশব্দে হেসে বলল, আমি গাড়ি চালালে আপনার গাড়ি আহত হবে আর আমি নি। আবির অগ্নি দৃষ্টিতে তাকাতেই মেঘ মুখ বন্ধ করে ফেলেছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, চল ঘুরে আসি। মেঘ আবিরের পাশের সিটে বসে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির বাইক কেনাতে বাইকে ওঠার জন্য মেঘ যতটা আগ্রহী ছিল, গাড়িতে ওঠার জন্য সেই আগ্রহের এক অংশও নেই। ইট পাথরের শক্ত দেয়ালের মতোই খানবাড়ির প্রতিটা মানুষ পাষাণ হয়ে যাচ্ছে। সবাই সবার আপন হওয়া সত্ত্বেও মাঝে মাঝে নিষ্ঠুর মানবের ন্যায় আচরণ করে। আলী আহমেদ খান একাই 2টা গাড়ি কিনেছেন, ইকবাল খান নিজের টাকায় আলাদা গাড়ি কিনেছেন, অবশেষে আবিরও গাড়ি কিনেছে। এই যেন প্রতিযোগিতা চলছে, নিজেদের অবস্থান যাচাইয়ের প্রবল প্রতিযোগিতা। আবির হঠাৎই মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল, গাড়ি কিনেছি বলে রাগ করেছিস? মেঘ মলিন হেসে বলল, না, রাগ করিনি। আপনার ইচ্ছে হয়েছে তাই কিনেছেন,
এতে রাগ করার কি আছে? মেঘ এবার ঠান্ডা কণ্ঠে বলল, একটা কথা জিজ্ঞেস করি? রাকিব ভাইয়ার গায়ে হলুদের রাতে আপনি কাঁদছিলেন কেন? বেশ কিছু সময় নিশ্চুপ থেকে আবির তপ্ত স্বরে বলল, নিজের করা ভ্রান্তিগুলো অতর্কিতে বুকের ভেতর প্রদীপ্ত আগুনের উত্তাপ সৃষ্টি করলে সহস্রবার চেষ্টার পরও নিজেকে অবিচল রাখা যায় না। মেঘ কিছুই বুঝতে পারেনি, তাই প্রতি উত্তরে কিছু বলতেও পারল না। ঘণ্টাখানেক মেঘকে নিয়ে ঘুরে অবশেষে রাস্তার একপাশে গাড়ি থামালো আবির। আশেপাশে অনেক মানুষ। মেঘ আবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আমরা এখানে কেন আসছি? এমন সময় মিনহাস আর তামিম এগিয়ে আসছে। ওদের দেখেই মেঘ গম্ভীর কণ্ঠে বলল, আমি এখানে থাকব না। আবির মেঘের হাত ধরে আটকে দিল। মিনহাজ আর তামিম এগিয়ে এসে কোমল কণ্ঠে বলল, সরি ভাই। আবির মৃদু হেসে বলল, কোনো ব্যাপার না। মেঘ রাগে কটমট করছে। আবির এত স্বাভাবিকভাবে কথা বলছে দেখে মেঘের আরও বেশি রাগ হচ্ছে। মিনহাজ আর তামিম আবিরের সাথে টুকিটাকি কথা বলছে, আর মেঘ ভেতরে ভেতরে ফুঁসছে। হঠাৎ কেউ একজন পেছন থেকে মেঘের চোখ ধরে। মেঘ চোখে হাত রেখে বুঝার চেষ্টা করল। অনমন্যেই বলল, বন্যা। বন্যা চোখ ছেড়ে দিয়ে সামনে এসে বলল, হ্যাঁ বেবি। পেছন থেকে মিষ্টিরাও বেরিয়ে আসছে। সবাইকে দেখে মেঘের মন আবারও খারাপ হয়ে গেছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, মেঘ, যা হয়েছে সব ভুলে যা। একটা সময় পর পরিবার থেকেও বন্ধুরা আপন হয়। তুই এখন সেই সময়ে আছিস। সামান্য বিষয় নিয়ে রাগ করে থাকিস না প্লিজ। মেঘ রাগে ফুস করে বলল, ওইটা সামান্য বিষয় ছিল না, আর আমার কোনো বন্ধুর প্রয়োজন নেই। আবির শান্ত স্বরে বলল, প্লিজ মেঘ, এত রাগ করে থাকিস না। মিষ্টি, মিনহাজ, তামিম কানে ধরে সরি বলছে। মেঘ তবুও মুখ ফুলিয়ে রেখেছে। মেঘ রাগে কটকট করে বলল, আপনি বাসায় না গেলে আমি একাই চলে যাব। মিনহাজ আর তামিম কাদো কাদো মুখ করে বলল, তোর পায়ে ধরলে মাফ করবি আমাদের? মেঘ রাগী স্বরে বলল, না, তোরা তোদের মতো থাক, আমি আমার মতো থাকব। আবির মেঘকে নিজের দিকে ঘুরিয়ে মোলায়েম কণ্ঠে বলল, আমি চাই না আমার কারণে তুই তোর বন্ধুদের সাথে এমনভাবে সম্পর্ক নষ্ট করে দিস। ওইটা শুধুই একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর কিছুই না। ওখানে কারো দায় ছিল না। বোঝার চেষ্টা কর। তুই নিজেকে আর কষ্ট দিস না প্লিজ। আমি পারবো না। আমি ভুল করেছি। আমি আমার ভুলের শাস্তি হিসাবে নিজেকে একা করেছি। আমি একাই থাকব। আমার কথা মানবি না? মেঘ এবার থামল। চোখ ছোট করে আবিরের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, আপনি ওদের সাথে মিশার জন্য এত জোর করছেন কেন? আবির মলিন হেসে বলল, জানি না, কিন্তু আমি চাই তুই ওদের সাথে আগের মতো চলাফেরা কর। তুই আমার কথা মানবি কিনা বল। মেঘ কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, আমি ওদের সাথে কথা বললে আপনি যদি খুশি হন তাহলে আমি কথা বলবো। ধন্যবাদ। আবির সবার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আড্ডা দেয়া শেষ হলে নিতে আসবে। মেঘরা কিছুটা এগিয়ে গিয়ে শান্তশিষ্ট জায়গা দেখে বসল। মিষ্টি উদ্গ্রীব হয়ে বলল, সরি মেঘ, আমাদের করা দুষ্টামিতে এত বড় বাস খাবো ভাবতেই পারিনি। প্লিজ মাফ করে দে। তামিম গম্ভীর কণ্ঠে বলল, আসলে আমাদের জায়গা থেকে যেটাকে ঠিক মনে হয়েছিল আমরা সেটাই করেছি, কিন্তু আমাদের করা কাজটা যে ভুল ছিল সেটা বুঝতেই পারিনি। বন্যা গম্ভীর কণ্ঠে বলল, আমি বহুবার তোদের সাবধান করেছিলাম, তোরা আমার কথা পাত্তাই দেসনি। তোদের জন্য তানভীর ভাইয়ের কাছে কত বক খেতে হয়েছে আমার। এর দায় কে নিবে? মিনহাজ গলা খাকরি দিয়ে বলল, আসলেই আমাদের সেদিন তোর কথা শোনা উচিত ছিল। একমাত্র তুই ঠিক ছিলি। মিষ্টি বলে উঠল, বন্যা মেঘের ব্যাপারে বরাবরই ঠিক থাকে। আমরাই বারবার ভুল প্রমাণিত হই। আসলে আমরা মেঘের সত্যিকারের বন্ধু না, ডিপার্টমেন্টে পরিচয়। হয়তো 4-5 বছর একসঙ্গে পড়ব, তারপর যে যার মতো সব ভুলে চলে যাব। কিন্তু বন্যা, সে কিন্তু সেই স্কুল জীবন থেকে মেঘের সাথে আছে। মেঘ কেমন, ওর ইচ্ছা, পছন্দ, অপছন্দ সবকিছু বন্যা সবচেয়ে বেশি জানে। অথচ বন্যার কথা না শুনে নিজেরা মায়া দেখিয়ে উল্টো বিপদে পড়লাম। তামিম গম্ভীর কণ্ঠে বলল, সত্যি বন্যার মতো বান্ধবী পাওয়া ভাগ্যের বিষয়। মেঘ বলল, সেই ঘটনার পর আমিও বুঝেছি বন্যা ছাড়া আমার আর কোনো বন্ধু নেই যে সত্যি আমার ভালো চায়। মিষ্টি খানিক থেমে আবারও বলল, এই মেঘ, বন্যা তো তোর বেস্ট ফ্রেন্ড তাই না? একমাত্র বেস্ট ফ্রেন্ড। ছোট থেকে অনেক বান্ধবী হারিয়েছি, কিন্তু বন্যা সবসময় আমার পাশে ছিল, আর এখনও আছে। আল্লাহ বোধহয় চান আমরা সবসময় একসাথে থাকি। বন্যা হেসে বলল, হ্যাঁ, এজন্যই তো দুজনে এক সাবজেক্টে চান্স পেয়েছি। মিষ্টি মেঘের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, মেঘ, তুই চাইলে তোদের সম্পর্কটা সারা জীবন এমন রাখতে পারবি। কিভাবে? মিষ্টি মোলায়েম কণ্ঠে বলল, বন্যাকে তানভীর ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলে বন্যা তোর ভাবি হয়ে যাবে।
তাহলে তোদের সম্পর্ক আজীবন এমনই থাকবে ইনশাল্লাহ। বন্যা চেঁচিয়ে উঠল, জীবনও না, পাগলের মতো কথা বলিস না। মেঘ কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বলল, সত্যিই তো, আমি এটা কোনোদিন ভাবিনি। কেন? মেঘ বন্যার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বেবি, তুমি কি আমার ভাবি? বন্যা মেঘের মুখ চেপে ধরে রাগী স্বরে বলল, আপনি যাকে অফারটা দিচ্ছেন সেই আপনার তার ছিঁড়ে অফার শোনার জন্য একদম প্রস্তুত নয়। সরি। মেয়েকে নিজের মুখ থেকে বন্যার হাত সরিয়ে লম্বা করে শ্বাস নিয়ে বলল, আমি যা চাই তাই পাই। তোকে আমার ভাবি হিসেবে চাইছি, ইনশাআল্লাহ সেটাও পেয়ে যাব। বন্যা হুঙ্কার দিয়ে উঠল, তোর আজগুবি ইচ্ছে পূরণ হবার নয়। মেঘ মুখ ফুলিয়ে কপাল গুটিয়ে শুকনো নেত্রে বন্যার দিকে তাকিয়ে আছে। সাদিয়া বলে উঠল, পূরণ হওয়ার নয় কেন? তুই কি অন্য কাউকে পছন্দ করিস? বন্যা কিছু বলার আগেই মেঘ গর্জে উঠে বলল, না, বন্যা কাউকে পছন্দ করে না, আর করবেও না। করলে শুধু আমার ভাইয়াকেই করবে। এর মধ্যে মিনহাস বলল, মেঘ, তুই এতদিনে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। আমরা আজ আছি, কাল নেই, কিন্তু তোর ভাবি করে নিলে বন্যা সারা জীবন তোর পাশে থাকবে। বন্যা নাকের ডগা লাল বর্ণ ধারণ করেছে, রাগে চোখ মুখ আগুনের মতো হয়ে গেছে। চোয়াল শক্ত করে বন্যা বলল, তুই আর কথা বলিস না, ভণ্ড কোথাকার। সেদিন তো খুব করে বলছিলি, কার এত সাহস যে মেঘের গায়ে হাত তুলবে? আমি দেখব, মেঘকে বাঁচাবো। পরে কোথায় ছিল বাঁচানোর ক্ষমতা? আবির ভাইয়ের এক ধমক খেয়েই তো স্তব্ধ হয়ে গেছিলে। মিনহাজ ঢোক গিলে উষ্ণ স্বরে বলল, ধমক খেয়ে স্তব্ধ হইনি, অন্য কারণে হয়েছিলাম। সাদিয়া জিজ্ঞেস করল, কি কারণে? তোদের বলা যাবে না, কারণ তোরা ভয় পাবি। মিষ্টি গম্ভীর কণ্ঠে বলল, ভাব কম নিয়ে বল। মিনহাজ কপাল চুলকিয়ে বিড়বিড় করে বলল, সেদিন আবির ভাইয়ের কাছে কিছু একটা ছিল, সেটা বুঝতে পেরেই আমি ভয়ে চুপ করে গেছিলাম। মেঘ ভ্রুকুচকে তাকিয়ে আছে, দৃষ্টিতে তিক্ততা। বন্যাও মুখ বেঁকিয়ে চেয়ে আছে। সাবিয়ার মিষ্টি বেশ কৌতূহলী। সাদিয়া নিচু স্বরে জিজ্ঞেস করল, কি ছিল? ভয় পাবি না তো? না, বল। মিনাজ ঢোক গিলে ধীর কণ্ঠে বলল, রিভলভ। মেঘ সঙ্গে সঙ্গে গর্জে উঠে বলল, চুপকার মিনহাজ। আবির ভাইকে কি তোর গুন্ডা মনে হয়? আমার আবির ভাইয়ার নামে আরেকটা বাজে কথা বললে আমি তোকে শেষ করে ফেলব। মিনহাজ ভ্রু গুটিয়ে ভাবলেসিন জবাব দিল, আমি জানি তোরা বিশ্বাস করবি না, তাই তোদের এতদিন কিছু বলিও নি। তাছাড়া মেঘ, শুন, আবির ভাইকে গুন্ডা বলছি না আমি, শুধু বলছি ওনার কাছে এইরকম কিছু একটা আছে। বন্যা ফোঁস করে বলল, বাজে কথা বলিস না মিনহাজ। আবির ভাইকে দেখেই তুই ভয় পেয়ে চুপসে গেছিস, সেটা স্বীকার কর। মিনহাজ গম্ভীর কণ্ঠে বলল, ওনাকে দেখে ভয় পাইলে হয়তো ভয়ে পালাইতাম, না হয় শুরু থেকে চুপ করে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতাম। কিন্তু তোদের মনে আছে কিনা জানি না, আমি কিন্তু ঠিকই কথা বলতে এগিয়ে গেছিলাম। ওনার ধমক খেয়ে থামসি ঠিক আছে, কিন্তু আমার নজর ছিল ওনার হাতের দিকে। উনি বারবার পিছন থেকে কিছু একটা বের করতে চাইছিলেন, কিন্তু ওনার বন্ধু হাত চেপে ধরে বারবার বারণ করছিল। আমি যতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম ততক্ষণ শুধু সেদিকেই তাকিয়েছিলাম। মেঘ অবিশ্বাসী কণ্ঠে বলল, তুই বললি আর আমি বিশ্বাস করে ফেলবো? জীবনেও না, বিশ্বাস করতে হবে না। যেদিন সচক্ষে দেখবি সেদিন আমার এই কথাটা মনে করিস, তাহলেই হবে। অবশ্য তোর সামনে ওনার ওই রূপটা আসার সম্ভাবনা খুবই কম। সাদিয়া নম্রভাবে জিজ্ঞেস করল, কেন? মিনহাজ ফের বলল, মেঘের সামনে আবির ভাইয়া খুব ফর্মাল, অথচ আড়ালে। মেঘ ভারী কণ্ঠে শুধালো, আবির ভাইয়ের কাছে যদি সত্যি কিছু থাকতো, উনি অ্যাক্সিডেন্ট করার পর কোথায় হাওয়া হয়ে গেছিল? হাসপাতালে তো আমি সর্বক্ষণ ওনার সাথে ছিলাম, দেখিনি কেন? মিনহাজ সশব্দে হেসে বলল, ওনাকে হাসপাতালে যে আনছিল এ কথাটা তাকে জিজ্ঞেস করিস। মেঘ কপাল কুঁচকে ভাবছে, সেদিন মেঘরা হাসপাতালে যাওয়ার আগেই আবিরকে রুমে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাছাড়া তানভীর ভাইয়াও সেখানে ছিল না। তাহলে কি মিনহাজের বলা কথা সত্যি? মেঘ নিজের মাথায় নিজে গাঁটটা মেরে মনে মনে বিড়বিড় করল, আমি কি ভাবছি এসব? বন্যা মেঘকে এক পলক দেখে ধমকের স্বরে বলল, চুপ করবি? তোদের আজে বাজে কথা শুনে ইচ্ছে করতেছে ওই লাঠিটের দিয়ে তোর মাথায় মারি। তামিম এবার করুণ স্বরে বলল, হ্যাঁ, একেবারে মেরেই ফেল। কপালের কোন ফেরে যে তোদের দুটার সাথে বন্ধুত্ব হয়েছিল একমাত্র আল্লাহই ভালো জানেন। একজন 3 দিন বন্দি। তামিম মিনহাজকে গুতা দিতেই তামিম চুপ করে গেছে। বন্যা তৎক্ষণাৎ জিজ্ঞেস করল, এই মিনহাজ, তখন 3 দিন তোরা কোথায় ছিলি? কি হয়েছিল তোদের সাথে? সেসব বলা বারণ। সাদিয়া ঠাট্টা করে বলল, মায়ের কেমন খাইছিলি? তামিম আস্তে করে বলল, শুরুটা অশুভ হলেও শেষটা খুব উৎকৃষ্ট ছিল, মনে রাখার মতো। মিষ্টি হালকা ধমকের স্বরে বলল, আগের কাহিনী বাদ দে, আজকের দিনে আয়। বন্যা, এবার তুই কিছু বল। বন্যা রাগী কণ্ঠে বলল, আমি নতুন করে কিছু বলতে চাই না। মেঘ আমার বেস্ট ফ্রেন্ড, আমি সারা জীবন বেস্ট ফ্রেন্ড হিসেবেই ওকে সাপোর্ট করব, ইনশাআল্লাহ।
মেঘ রাগান্বিত কণ্ঠে বলল, এমন বহু বেস্ট ফ্রেন্ড দেখেছি যারা শুরুর দিকে একে অপরকে ছাড়া বাঁচে না। প্রয়োজন শেষ কিংবা দুজনের দূরত্ব বেড়ে গেলে যোগাযোগ বন্ধ হয়ে যায়। চোখের আড়াল থেকে ধীরে ধীরে মনের আড়ালও হয়ে যায়। আমি তেমন সম্পর্ক চাই না। আল্লাহ যেহেতু আমাদের এত বছর একসাথে রেখেছেন, আশা করব বাকি জীবনও রাখবেন। আজ এই মুহূর্তে তোদের সাক্ষী রেখে বন্যাকে আমি আমার ভাবি হিসেবে স্বীকৃতি দিয়ে দিচ্ছি। বন্যা এখন চাইলেও আমার ভাইকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবে না। বন্যা আমার ভাবি, আজ থেকে আমি বন্যাকে ভাবি ডাকবো, এটাই ফাইনাল। বন্যা গম্ভীর কণ্ঠে বলল, সব বিষয়ে পাগলামি করিস না, এটা সম্ভব না মেঘ। মেঘ শক্ত কণ্ঠে বলল, সম্ভব অসম্ভব আমায় বলতে হবে না, আমি এত কিছু শুনতেও চাই না। তুই আমার ভাবি মানে ভাবি, এ বিষয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না। বন্যা কপাল গুটিয়ে মেঘকে দেখছে। মেয়েটা একদমে কথাগুলো বলে শেষ করে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। মেঘ ইদানিং শান্তস্বরে কথা বলে কাউকে মানাতে না পারলে তৎক্ষণাৎ আবিরের মতো শক্ত আর সাবলীল ভঙ্গিতে নিজের ইচ্ছেকে অন্যের উপর চাপিয়ে দেয়। আজও তাই করছে। মেঘের এমন পাগলামিতে বন্যা বরাবরই অভ্যস্ত। কিছুদিন আগেই আবিরের মুখে ভালোবাসি শুনতে উঠে পড়ে লেগেছিল। সেই ঝামেলা মিটল কিনা আবারও আরেক পাগলামিতে মেতেছে। মেঘকে যে যা বলে যদি ওর সেটাকে ঠিক মনে হয় তাহলে সেটা নিয়েই হইচই শুরু করে। এতদিন যা কিছু নিয়েই হৈহুল্য করুক না কেন, আজ মেঘের পাগলামির মূল কেন্দ্রবিন্দু বন্যা। তানভীরের প্রতি বন্যার কোনো কালেই তেমন আগ্রহ ছিল না। মেঘকে শাসন দেখেই ভীত হয়ে থাকত বন্যা। তানভীর বাসায় থাকলে কখনো মেঘদের বাসায়ও যেত না, কথা বলা তো দূরের বিষয়। বছরখানিক যাবৎ ফোনে মাঝে মধ্যেই কথা হয় তানভীর আর বন্যার, তবে সেখানেও থাকে বিশাল এক সীমাবদ্ধতা। প্রয়োজনের বাইরে দুই একটা কথা জিজ্ঞেস করলেও বুক কাঁপে বন্যার। বন্যা বরাবরই স্পষ্টভাষী একটা মেয়ে। কোনো কিছু ভালো না লাগলে মুখের উপর না বলতে দুবার ভাবে না, কিন্তু মেঘের সাথে সেভাবে কথা বলতে পারে না, কারণ মেঘ খুব অভিমানী। একবার মন খারাপ করে ফেললে এত সহজে ঠিক হয় না। আবিরের কথায় হয়তো মিনহাজদের সাথে কথা বলছে ঠিকই, তবে পূর্বের মতো স্বাভাবিক বন্ধন আর কখনো হবে না। তবে মেঘের আজকের পাগলামি বন্যাও স্বাভাবিকভাবে নিতে পারছে না। বন্যা ভ্রু কুচকে তাকিয়ে আছে। মেঘকে কিভাবে থামাবে সেসব ভেবেই বুক কাঁপছে বন্যার। অসহনীয় ব্যথা অনুভব হচ্ছে বুকে। মিনহাজ হুট করে বলে ফেলল, আজ থেকে সবাই মেঘ আর বন্যা দুজনকেই ভাবি ডাকবে, বুঝলি? মেঘ, বন্যা, সাদিরা সবাই একসঙ্গে শুধালো, কেন? মিনহাজ মুখে হাসি রেখে বলল, মেঘ আবির ভাইয়ার বউ, তার মানে আমাদের ভাবি, আর বন্যা তানভীর ভাইয়ার বউ। বন্যা ধমক দিয়ে বলল, মেঘকে ডাকতে ইচ্ছা হলো ডাক, আমায় কিছু ডাকতে আসবি না। তামিম লম্বা করে শ্বাস টেনে ফোঁস করে ছেড়ে উদাসীন ভঙ্গিতে বলল, থাক ভাই, আমরা কোনো রিস্ক নিতে চাই না। আজ থেকে মেঘও ভাবি, তুইও ভাবি। মেঘ শক্ত কণ্ঠে বলল, আবির ভাইয়ার সাথে আমার বিয়ে হয় কিনা সন্দেহ, ভাবি ডেকে আমার কোমল মনে আর আঘাত দিস না। মিনহাজ মুখে হাসি রেখে বলল, আমরা এত কিছু জেনে কি করব? বাঁচতে হলে ভাবি ডাকা ছাড়া উপায় নাই। আর ভাবি প্লিজ আমাদের মাফ করে দিবেন। আর বন্যা ভাবি প্লিজ আপনিও আমাদের মাফ করে দিবেন। বন্যার রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমাকে একদম ভাবি ডাকবি না। মেঘ পাগলামি করছে, সাথে তোরাও শুরু করছিস। তামিম মৃদুস্বরে বলল, মেঘের ভাবি অথবা অন্য কারো বউ যাই হোস না কেন, ঘুরে ফিরে আমাদের ভাবি হবি, তাই তোরা দুজনেই আমাদের ভাবি। মেঘ নিজের হাঁটুর উপর হাত রেখে মেকি স্বরে বন্যাকে ডাকল, ভাবি, ওই ভাবি। বন্যা অগ্নিদৃষ্টিতে মেঘের দিকে তাকাতেই মেঘ আতঙ্কে কিছুটা পিছিয়ে উষ্ঠ উল্টে বিড়বিড় করে বলল, দেখো ভাবি, তুমি আমার সাথে এমন ব্যবহার করতে পারো না। আমি কিন্তু ভাইয়াকে বিচার দিব। আমি না তোমার একমাত্র নন্দনী। একটু সুশ্রীর মতো তাকাও, মিষ্টি করে হাসো, তবেই না মনে শান্তি লাগবে। বন্যার মুখটা মলিন হয়ে আছে। নাক মুখ দেখেই বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে রাগ পুষছে। দাঁতে দাঁত চেপে ধরে মেঘের পাগলামিগুলো সহ্য করছিল, কিন্তু আর পারছে না। বন্যার রাগী স্বরে বলতে শুরু করল, মেঘ, তোর এই পাগলামির কোনো ভিত্তি নেই। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর সাথে আমার ভালো সম্পর্ক আছে, সেটা ভিন্ন কথা। সেখানে পরিবার টানা একদমই উচিত না। তোর ভাই যে রাগী, হঠাৎ প্রয়োজনে দুটো কথা বলতেই আমার 10 বার ভাবতে হয়। সেখানে ওনার প্রতি অন্য কিছু আমি কখনো ভাবতে পারি না। আমি তোর পাগলামির মানে ঠিকই বুঝতে পেরেছি, কিন্তু তোর এই ইচ্ছে পূরণ করার সাধ্য আমার নেই। মেঘ প্রশ্ন করল, আমার ভাইকে অপছন্দ করার একমাত্র কারণটাই কি রাগ, নাকি অন্য কিছু? অন্য কিছু মানে কিছু না। বন্যা ঢক গিলে চুপচাপ বসে আছে। আরও 30 মিনিটের মতো চলল এই নীরব যুদ্ধ। মিনহাজ, তামিম, মিষ্টি, সাদিয়াও বন্যাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু বন্যা নিজের জায়গায় অনড়। মেঘ কিছুক্ষণ জোর গলায় চেঁচামেচি করে হঠাৎই শান্ত হয়ে গেছে। প্রায় 15 মিনিট যাবৎ মেঘ নিশ্চুপ হয়ে বসে আছে। বন্যা বেশ কয়েকবার খেয়াল করেছে। মেঘের অভিমান বুঝেও বন্যা কিছু বলল না। মেঘ হঠাৎই ধীর স্বরে বলল, প্লিজ তোরা এবার থাম।
সরি বন্যা। বন্যার সাথে সাথে সবাই ভ্রু কুচকে মেঘের দিকে তাকালো। মেঘের চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। বন্যা রাজি হয়নি বলে মেঘের মন এত তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে এমন মেয়ে মেঘ নয়। মেঘের গাম্ভীর্যতা দেখে বন্যার ভয় হচ্ছে। কোন কথা থেকে কোন মানে বের করে গাল ফুলিয়েছে এটা বোঝা দুষ্কর। বন্যা এবার আদরে ভঙ্গিতে বলল, কি হয়েছে বেবি? মেঘ বন্যার দিকে এক পলক তাকালো, তবে দৃষ্টিতে বিন্দুমাত্র উত্তাপ নেই। বন্যা মলিন মুখ করে আবারও বলল, বেবি তুমি কি রাগ করেছ? মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অনুষ্ণ কণ্ঠে বলল, না রাগ করিনি। মিনহাজ জিজ্ঞেস করল, তো কি হয়েছে ভাবি? মিনহাজের দিকে তাকিয়ে মলিন হাসল মেঘ। এভাবে বাইরের কারো মুখে ভাবি শুনতে মেঘের বেশ ভালোই লাগছে। সহসা বন্যার দিকে এক নজর তাকিয়ে মিনমিনে স্বরে বলল, মানুষ নিরন্তর সুখের নীড় খোঁজে, কষ্ট আড়াল করে প্রতিনিয়ত স্বভাবসিদ্ধ হাসে। মেঘের বলা কাব্যিক কথার মানে কেউই বুঝল না। তামিম ধীর কণ্ঠে জানতে চাইল, কি হয়েছে মেঘ? মেঘ কণ্ঠ খাদে নামিয়ে বলল, সরি বন্যা, আমার ওইরকমভাবে জোর করা একদম উচিত হয়নি। বন্যা তপ্ত স্বরে বলল, কি হয়েছে তোর, প্লিজ বল। মেঘ ঢক গিলে গলা খাঁকারি দিয়ে বলতে শুরু করলো, আমার পরিবার যেমন ছোট থেকেই আমার ব্যাপারে খুব সিরিয়াস, তেমনি আমিও আমার পরিবারের ব্যাপারে সিরিয়াস। প্রতিটা মানুষের মতো আমার মনেও পরিবারের প্রতি সফট কর্নার আছে, যা হয়তো সারা জীবন থাকবে। আমার পরিবারের অভ্যন্তরীণ সমস্যার কথা আমি এত সহজে কাউকে বলি না, এমনকি বন্যা কেউ না। আমার মন খারাপের সময়টা নিজেকে গুটিয়ে রাখি, তবুও বন্ধুদের ফ্যামিলি প্রবলেম শেয়ার করি না। আবির ভাইয়া ব্যতীত বাসার সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক। এমনটি যেই তানবীর ভাইয়া আমার ছোট থেকে কড়া শাসনে রেখে আমাকে বড় করেছে, তাকে আমি খুব ভালোবাসি। শেষ কথাটা বলতেই মেঘের চোখ পেয়ে দুফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল। সাদিয়া জিজ্ঞেস করল, তোর পরিবারে কি সমস্যা, কিছু হয়েছে? মেঘ চোখের পানি মুছে ভেজা কণ্ঠে আবারও বলতে শুরু করল, একটা সময় পর্যন্ত ভাইয়ার প্রতি আমার ক্ষোভের অন্ত ছিল না, সবকিছু অসহ্য লাগত। কিন্তু হঠাৎ সবকিছু কেমন যেন বদলে গেছে। একদিন আমি স্কুল থেকে ফিরে দেখি ভাইয়া ড্রয়িং রুমের ফ্লোরে বসে দু হাতে মাথা চেপে ধরে কাঁদছে। আম্মু আর বড় আম্মু ভাইয়াকে বোঝানোর চেষ্টা করছে, অন্যদিকে আব্বু আর বড় আব্বু যা তা বলে চিৎকার করছে। আমার ছোট্ট মস্তিষ্কে তখন কিছুই ঢুকছিল না। ভাইয়া তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। কিছুদিন পর পরীক্ষা, অথচ ভাইয়ার অবস্থা নাজেহাল হয়ে পড়ছিল। আমি আম্মুকে অনেকবার জিজ্ঞেস করেও সঠিক তথ্য জানতে পারিনি। বড়রা আমার থেকে কিছু একটা লুকাতে প্রতিনিয়ত ব্যস্ত থাকত। আমিও কৌতূহলী হয়ে জানতে চেষ্টা করলাম। তারপর মোটামুটি যা বুঝেছি, ভাইয়া কলেজে পড়াকালীন এক মেয়ের সাথে পরিচয় হয়েছিল। মূলত মেয়েটা নিচে থেকেই ভাইয়ার সাথে বন্ধুত্ব করেছিল, তাও প্রায় 1 বছর ভাইয়ার পিছু পিছু ঘুরে। 1 বছর পর থেকে ভাইয়া মেয়েটার সাথে টুকিটাকি কথা বলা শুরু করে, যা এক পর্যায়ে সম্পর্কের দিকে এগোয়। ভাইয়ার টেস্ট পরীক্ষার আগে আগে মেয়েটা হঠাৎ ভাইয়াকে প্রপোজ করে বসে। যেহেতু মেয়েটার সাথে ভাইয়ার ভালো সম্পর্ক ছিল, তাই ভাইয়াও রাজি হয়ে গেছিল। পরীক্ষার ব্যস্ততায় প্রায় 1 মাস কেটে যায়। এরপর ভাইয়ার এক ফ্রেন্ড ভাইয়াকে মেয়েটার ব্যাপারে কিছু তথ্য দেয়। ভাইয়া প্রথমে একদমই বিশ্বাস করেনি, কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারে ভাইয়ার বন্ধুর বলা প্রতিটা কথাই সত্যি ছিল। তারপর থেকেই ভাইয়ার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। একের পর এক অসুস্থতা লেগেছিল। প্রায় 6 মাস ভাইয়া দুনিয়ার কোনো খবর বলতে পারেনি, ইয়ার লস গেছে। তারপর ধীরে ধীরে কিছুটা সুস্থ হয়েছে। পড়াশোনায় ইরেগুলার হওয়ার পর থেকে আব্বুর সাথে ভাইয়ের সম্পর্কের বিশাল ফাটল ধরে। বড় আব্বু তেমন কথা বলতো না। শরীর সুস্থ হলেও ভাইয়ার মন তখনও অসুস্থই ছিল। তারপর থেকে আবির ভাই আর ভাইয়ার সম্পর্ক গভীর হতে শুরু করলো। ভাইয়ার সব আবদারের মাধ্যম হয়ে ওঠে আবির ভাই। ভাইয়ার মনের অবস্থা ঠিক রাখতে আবির ভাই ভাইয়াকে সব বিষয়ে সাপোর্ট করতে শুরু করে। ভাইয়া হুট করে সিদ্ধান্ত নেয় যে সে রাজনীতি করবে। আম্মুদের বলেছে, কিন্তু আম্মুরা কেউ রাজি না। আব্বুরা তো আরও রাজি না। শুনেছিলাম আবির ভাইও রাজি ছিল না, কিন্তু ভাইয়ের খুশির জন্য বাধ্য হয়ে ভাইয়াকে সাপোর্ট করেছে, আর এখন পর্যন্ত প্রতিনিয়ত করেই যাচ্ছে। এসব ঘটনা দেখতে দেখতে তানভীর ভাইয়ের প্রতি আমার চিন্তাধারা বদলাতে শুরু করে, সেই সাথে আবির ভাইয়ের প্রতিও। আমার ভাইয়ার যখন মানসিক সাপোর্ট দরকার ছিল, তখন আবির ভাই সেই সাপোর্টটা দিয়েছিল। তাই আমিও ধীরে ধীরে আবির ভাইয়ের প্রতি মনের ভেতর পুষে রাখা আক্রোশ ভুলতে শুরু করি, কিন্তু কখনো আবির ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করিনি। বন্যা দৃঢ় কুচকে তাকিয়ে আছে। সাদিয়া প্রশ্ন করল, মেয়েটা কি করেছিল? আমি বিস্তারিত জানি না, তবে শুনেছি মেয়েটা তার গ্রামে স্কুলে পড়াশোনা করাকালীন স্থানীয় এক ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছিল, যা মোটামুটি 4-5 বছরের। তারপর এখানে এসে ভর্তি হয়। তখন ভাইয়াকে দেখেছে, মোটামুটি পরিচিত। আর তাছাড়া তখন ভাইয়া দেখতে শুনতে অনেক কিউট ছিল। সব মিলিয়ে ওই মেয়ে ভাইয়াকে পছন্দ করে ফেলে। আগের প্রেমিক এসব জানার পর তাদের মধ্যে কি ঝামেলা হয়,
এরপর মেয়েটা জেদ করে ভাইয়ার সাথে সম্পর্কে জড়ায়। ওই ছেলেও কম ছিল না, যখন নিজে মেয়ের সাথে পারছিল না তখন মেয়ের বাড়িতে জানিয়ে দেয়। মেয়েকে নিয়ে ঝামেলা শুরু হয়। সেই ঝামেলায় আমার ভাই ফেসে গেছিল। কথা নাই বার্তা নাই, মেয়ের বাবা একদিন আমাদের বাসায় এসে যা তা বলেছে, যা আব্বু আর বড় আব্বু সহ্য করতে পারেনি। সেই থেকে আমাদের বাসার মূল ঝামেলা শুরু হয়েছিল। মিষ্টি চাপা স্বরে বলল, তোর ভাই এখন ঠিক আছে তো? মেঘ মৃদু হেসে বলল, এখন ভাইয়া একদম ঠিক আছে। জানি না ভাইয়ার মনের কি অবস্থা, কখনো এই বিষয়ে বিস্তারিত জানতে চাইনি আমি। ভাইয়া সুস্থ হওয়ার পর থেকে আম্মুরা বা আমাদের সাথে কখনো খারাপ ব্যবহার করেনি। সেই ঘটনার পর থেকে ভাইয়ার মুখে কোনো মেয়ের কথা ভুলেও শুনিনি, কখনো কারো সাথে তেমন কথা বলতেও দেখিনি। মেঘ একটু থেমে আবারও বলল, সরি বন্যা, তোর সাথে খুব ভালো সম্পর্কের জন্য আমি তোকে ভাবি হিসেবে চাইছি, আর কিচ্ছু না। আমি চাই না আমার পাগলামির জন্য তুই আমার ভাইয়াকে ভুল বুঝিস। ভাইয়া যেহেতু আমার আর তুইও আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমি কাউকে কষ্ট দিতে পারবো না। আমি চাই যে আমার ভাইয়ের জীবনে এমন কেউ আসুক যে আমার ভাইয়ের অতীত জেনে তাকে ভালোবাসবে, মিথ্যে মায়ায় নয়, বরং সত্যিকারের ভালোবাসার বন্ধনে জড়াবে, যেখানে কোনো মিথ্যের দেয়াল থাকবে না, নিজেকে বিশ্বস্ত প্রমাণ করার চেষ্টা থাকবে না। আমার ভাই ছন্ন ছাড়া, নির্লিপ্ত কিংবা রাগী, সব কিছু জেনে শুনে যে আমার ভাইকে ভালোবাসবে, আমি সারা জীবন তাকে আগলে রাখব। হঠাৎ পেছন থেকে তানভীর ডাকল, বনু, বাসায় যাবি না? মেঘ চোখ মুছে ঘাট ঘুরিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে, আসছি। মেয়েকে বসা থেকে উঠতে উঠতে শীতল কণ্ঠে বলল, সরি বন্যা, প্লিজ কিছু মনে করিস না। বন্যা কিছু বলার আগেই মেঘ চলে গেছে। বন্যা তাকাতেই তানভীরের চোখে চোখ পড়ল। তানভীর বন্যাকে উদ্দেশ্য করে বলল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যাও। বন্যা সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়েছে। মিনহাজ বলে উঠল, আপনারা যান, আমি এক্ষুনি রিক্সা ঠিক করে দিচ্ছি। তানভীর এক পলক ওদের দেখল। মেঘ ততক্ষণে তানভীরের কাছাকাছি চলে আসছে। মেঘের চোখ এখনো ছলছল করছে। পশ্চিমা আকাশে হেলে পড়া সূর্যের রক্তিম আলোতে মেঘের অশ্রুসিক্ত চোখ চিকচিক করছে। তানভীর তপ্তস্বরে জিজ্ঞেস করল, কাঁদছিস কেন? মেঘ অবিলম্বে চোখ মুছে ভেজা কণ্ঠে বলল, চলো যাই। তানভীর আবারও প্রশ্ন করল, এতক্ষণ যাবৎ এখানেই বসে আছিস, খাসনি কিছু? মেঘের তড়িৎ জবাব, না। মেঘের হঠাৎ মাথায় আসছে, আবির ভাইয়ের নতুন গাড়ি কিনেছে। মিনহাজরা যেহেতু তাকে আবির ভাইয়ের বউ ভাবে, তাই ভাবি হিসেবে মেঘের ওদেরকে ট্রিট দেওয়া উচিত। মেঘ থমকে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে বলল, আমি আগামীকাল তোদের ট্রিট দিব, চলে আসিস। তারপর তানভীরের সাথে চলে গেছে। মেঘের মুখে হাসি আছে, তবে চোখের পাপড়িগুলো এখনো ভেজা। আবির ড্রাইভিং সিটে বসেছিল। মেঘের শুকনো মুখ আর ভেজা চোখ দেখেই কপাল গুটালো। তানভীরের দিকে তাকিয়ে ইশারায় জানতে চাইল, কিন্তু তানভীরও জানে না। আবির শীতল কণ্ঠে প্রশ্ন করল, কেউ কিছু বলছে? মেঘ ফিক করে হেসে উল্টো প্রশ্ন করল, আমাকে কেউ কিছু বলার সাহস আছে? আবির আর তানভীর দুইজনে নিঃশব্দে হেসে গাড়ি স্টার্ট দিল। টুকটাক খাওয়া দাওয়া করে বাসার মানুষদের জন্য খাবার নিয়ে বাসায় ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছে। আলী হামিদ খান আর মোজাম্মেল খান নামাজের জন্য কেবলই বাসা থেকে বের হচ্ছিলেন। নতুন গাড়ি থেকে আবিরদের নামতে দেখে ওখানেই থমতে দাঁড়ালেন। মেঘ, আবির, তানভীর তিনজনই গাড়ি থেকে নেমেছে। মোজাম্মেল খান মেঘকে প্রশ্ন করলেন, কোথায় গিয়েছিলে তুমি? বন্ধুদের সাথে দেখা করতে, তারপর ভাইয়ারা নিয়ে আসছে। আলী আহমেদ খান আবিরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, গাড়ি কি তুমি কিনেছ নাকি অন্য কারোর? আমি কিনেছি, মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন। বাড়িতে 3টা গাড়ি থাকা সত্ত্বেও অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিজস্ব গাড়ি কেনার কোনো মানে নেই। আবির মাথা নিচু করে দাঁতে দাঁত চেপে ধরে নিজের রাগ সংযত করার চেষ্টা করল। ছোট করে শ্বাস ছেড়ে মাথা তুলে নিরেট কণ্ঠে বলল, চেক করে দেখবেন, অ্যাকাউন্টে যে টাকাটা তুলেছিলাম সেটা রেখে দিয়েছি, আর আমি আমার টাকা দিয়ে গাড়িটা কিনেছি। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, আবির, তোমাকে অ্যাকাউন্টে টাকা রাখতে একবারও বলা হয়নি। তোমার অ্যাকাউন্ট, তুমি যখন খুশি টাকা তুলবে। আমি সেদিন শুধু জানতে চেয়েছিলাম। আবির মৃদু হেসে বলল, সেদিন কারণ জানতে চেয়েছেন। আজ বলছিলেন আপনাদের জমানো টাকা দিয়ে গাড়ি কিনেছি। 2 দিন পর আমি অন্য কিছু করলে দেখা যাবে সেখানেও আপনাদের জমানো টাকাটাই উঠবে। তার থেকে ভালো আপনাদের টাকা জমা রেখে দিলাম।
আলী আহমেদ খান ভারী কণ্ঠে শুধালেন, নিজের যোগ্যতা প্রমাণ করছ? আবির মলিন হেসে বলল, হয়তো। মোজাম্মেল খান কিছু বলতে যেও থেমে গেলেন, পাশ কাটিয়ে নামাজের জন্য চলে গেছেন। আবির, তানভীর নিজেদের রুমে চলে গেছে। মেঘ আম্মু, বড় আম্মু, কাকিয়া, মিম আদিকে ডেকে এনে আবিরের গাড়ি দেখাচ্ছে। বিকেলবেলা গাড়িটা দেখে মেঘের সত্যি খুব রাগ হয়েছিল, তবে এখন আর সেই রাগটা নেই। ঈদের দিনের মতো এত সুন্দর একটা দিনেও যেখানে আব্বু আর বড় আব্বু টাকার হিসেব চাইতে পারে, সেখানে আবির ভাইয়ের গাড়ি কিনে নিজের অবস্থান প্রমাণ করাটা দোষের কিছু না। আবিরের জন্য এখন অন্যরকম ভালো লাগা কাজ করছে। মেঘ রুমে এসে চোখ বন্ধ করল, অমনি আবিরের কণ্ঠস্বর মেঘের কানে বাজছে। আবিরের গায়ের গন্ধ অনুভব করে আচমকা চোখ মেলল। মস্তিষ্কে সর্বক্ষণ এক আবির ভাই তোলপাড় চালাচ্ছে। শয়নে স্বপ্নে শুধু আবির ভাইয়ের সত্তাকে অনুভব করে। পরদিন ভার্সিটিতে যেতেই বন্যার সাথে দেখা। বন্যা মেঘের জন্যই বাহিরে অপেক্ষা করছিল। মেঘকে দেখেই ঠোঁটে হাসি রেখে বলল, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মেঘ স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল, কি? আগে ক্লাস শেষ করি, পরে বলবো। আচ্ছা। বন্যা আর মেঘ ক্লাসে ঢুকতেই পেছন দিক থেকে মিনহাজ আর তামিমরা চেঁচিয়ে উঠল, হাই ভাবিরা। আশপাশের কয়েকজন জিজ্ঞেস করল, ভাবিরা আবার কে? তামিম গম্ভীর কণ্ঠে বিড়বিড় করে বলল, রমণী তোমার হলে প্রেমিকা আর অন্যের হলে ভাবি, বুঝছো? প্রেমিকা হওয়ার বদলে ভাবি হওয়ার ফিলিংসটা জোশ। আশেপাশে ছেলেগুলো হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। মেঘ আর বন্যার আগে কটমট করে তাকাতেই ছেলেগুলো হাসি থামিয়ে বিলেছে। ক্লাস করে বের হতেই বন্যা বলল, জানিস আপু সরকারি জব হয়েছে। সত্যি? হ্যাঁ, তোকে রাতে কল দিয়েছিলাম কিন্তু তুই এর আগে কলই ধরিসনি। মেঘ মৃদু হেসে বলল, না রাগ করিনি, আসলে আমারই ভুল। বন্যা কপট রাগ দেখিয়ে বলল, হয়েছে, এখন আর মন খারাপ করে বসে থাকতে হবে না। আমি তোকে না বুঝলে আর কে বুঝবে শুনি? মিনহাজরাও বেরিয়ে আসছে। মিষ্টি হেসে বলল, মেঘ, কাল তুই চলে যাওয়ার পর আমরা সবগুলো মিলে তোর পক্ষ থেকে আরও 30 মিনিট লেকচার দিয়েছি। তুই আর মন খারাপ করিস না। এখন বল কে ট্রিট দিবি? বন্যা আর মেঘ দুজনেই একসঙ্গে বলল, আমি। মেঘ বলছে সে দিবে, বন্যা বলছে বন্যা দিবে। হঠাৎ মিনহাজ আর তামিম বলে উঠল, আমরা কিন্তু দুজনের ট্রিটই খেতে পারবো, তবু আপনারা নিজেদের মধ্যে মনোমালিন্য করবেন না প্লিজ। মেঘ আর বন্যা ওদের সবাইকে ট্রিট দিয়েছে, কিন্তু আবির তানভীরকে বলা হয়নি। বন্যা বারবার বলছে, ওনারা আমাকে অনেকবার ট্রিট দিয়েছে, আমারও ট্রিট দেওয়া উচিত। মেঘ কিছুই বলছে না, কারণ গতকালের বলা কথাগুলো এখনও ভুলতে পারেনি মেঘ। এ অবস্থায় বন্যা আর তানভীরকে একসাথে দেখলে মেঘের আবারও ভাবি ডাকার স্বাদ জাগবে। বন্যা খানিক থেমে জিজ্ঞেস করল, মেঘ তোর কি মন খারাপ? মেঘ মলিন হেসে বলল, কই না তো। এমন সময় আবির কল দিয়েছে। মেঘ কল রিসিভ করে খুব ধীরে সুস্থে ফিসফিস করে কথা বলছে। মিষ্টি সবার উদ্দেশ্যে বিড়বিড় করে বলল, মন খারাপ হওয়ার আগেই যদি প্রিয় মানুষের কল চলে আসে তখন মন খারাপ হওয়ার সুযোগই থাকে না। বন্যা, সময় আছে, ভেবে দেখো। আবির ভাইয়া যেমন মেঘের কেয়ার করে, তানভীর ভাইয়াও তেমন কেয়ারই করবে। যতই হোক দুজনের গায়ের রক্ত তো এক। বন্যা কপাল গুটিয়ে তাকালো, আর কিছুই বলল না। মেঘ খাওয়া দাওয়া করে বাসায় চলে আসছে। গতকাল ইকবাল খান বাসায় ছিল না, আজ বিকেলেই ফিরেছে। আবিরের গাড়ি দেখে উনি রীতিমতো আশ্চর্য হয়েছেন। সেই থেকে আবিরের বাড়ি ফেরার অপেক্ষা করছেন। আবির বাসায় ফেরার 20 মিনিট পর ইকবাল খান আবিরের রুমে গেলেন। কাকামণিকে দেখেই আবির শোয়া থেকে উঠে বসল। ইকবাল খান ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলেন, ফ্রি আছিস? কেন? চল ছাদে চল, কথা আছে। কি হয়েছে কাকামণি? চল আগে। আবিরকে নিয়ে ছাদে চলে আসছেন। ছাদের মাঝ বরাবর বসে ইকবাল খান ধীর কণ্ঠে জানতে চাইলেন, তুই যা করছিস তা কি বুঝে শুনে করছিস? আবির কপাল গুটিয়ে শোধালো, মানে? তোকে গাড়ি কেনার জন্য নিষেধ করেছিলাম আমি। বারবার বলেছি আমার গাড়িটাই তোর, তারপরও তুই গাড়ি কিনলি কেন? আমার কারো কথা শুনতে ভালো লাগে না। তুই যে ধ্বংসলীলায় মেতেছিস এর ফলাফল খুব ভয়ানক হবে। আবির নিশ্চুপ, মাথা নিচু করে বসে আছে। ইকবাল খান ধীরকণ্ঠে প্রশ্ন করলেন, তুই কি জেনে বুঝে মেঘকে ভালোবেসেছিস? ইকবাল খানের দিকে আশ্চর্য নয়নে তাকিয়ে আছে আবির। কাকামণি মেঘের কথা কিভাবে জানতে পারল? আবির মনে মনে বলল, যখন ভালোবেসেছি তখন বাসার সিচুয়েশন জানা বা বুঝার বয়স আমার ছিল না। ইকবাল খান মেকিস্বরে বললেন, এখন তো বুঝতেছিস, ছেড়ে দিতে পারবি? আবির গর্জে ওঠে বলল, না, আমি ওকে ছাড়া বাঁচব না। আমি তো দিব্যি বেঁচে আছি, আর ভালোও আছি। আবির নিরেট কণ্ঠে বলল,
আমি তোমার মতো শক্ত খোলসে নিজেকে আবদ্ধ করে সারা জীবন কাটাতে পারবো না কাকামণি। বাসার পরিস্থিতি বোঝার পর থেকে এখন পর্যন্ত নিজের অনুভূতিগুলো বন্দি করে রাখতে রাখতে আর পারছি না। তবুও মনের কোণে ক্ষীণ আলো জ্বলছে। মনে হচ্ছে হয়তো সবকিছু ঠিক করতে পারবো। যদি ঠিক না হয় তখন? আবির মৃদু হেসে বলল, যা কিছু হতে পারে। ইকবাল খান শান্তস্বরে বললেন, তোদের অপ্রকাশিত আবেগগুলো দেখে মাঝে মধ্যে আমারই ভয় হয়। মেয়েটার মুখের দিকে তাকানো যায় না। আমার হাতে ক্ষমতা থাকলে আমি ধুমধাম করে তোদের বিয়ে দিয়ে দিতাম। আবির মুচকি হেসে বলল, কখনো প্রয়োজন হলে পাশে থেকো প্লিজ। ইকবাল খান শক্ত কণ্ঠে বললেন, ইনশাল্লাহ আমি সবসময় তোর পাশে আছি। আর পাশে আছি বলেই তোকে গাড়ি কিনতে নিষেধ করেছিলাম। টাকা খরচ করতে বারবার নিষেধ করি। কখন কোন পরিস্থিতি সামনে আসে বলা যায় না। সমস্যা নেই, তুমি চিন্তা করো না। আবির আর ইকবাল খান বেশ কিছুক্ষণ ছাদে কথা বলল। আবির হঠাৎ প্রশ্ন করল, আচ্ছা কাকামণি, আমি ম্যাককে পছন্দ করি, এটা তুমি কিভাবে জানো? ইকবাল খান শান্তস্বরে বললেন, আমি আরও 6 মাস আগে থেকেই তোদের খেয়াল করছি। প্রথমে এতটা বুঝতে না পারলেও ধীরে ধীরে বুঝতে পেরেছি। শুন, বাসা একটু সাবধানে থাকিস। আচ্ছা। আবির নিজের রুমে চলে গেছে। দেখতে দেখতে আরও 15 দিন কেটে গেছে। এর মধ্যে বন্যা একদিন মিম, মেঘ, আদি, তানভীর, আবির সবাইকে ট্রিট দিয়েছে। আজ ভোরবেলা ঘুম থেকে উঠে না খেয়েই তানভীর বেরিয়ে গেছে। আবিরও তাড়াহুড়ো করে নাস্তা করে বেরিয়েছে। আবির আজ আব্বুর অফিসে যায়নি, সরাসরি নিজের অফিসে চলে আসছে। দুপুরের দিকে আবির ল্যাপটপের কাজ শেষ করে চেয়ারে হেলান দিয়ে সবেমাত্র চোখ বন্ধ করেছে। এমন সময় কাকিয়ারা নাম্বার থেকে কল আসছে। আবির কপাল গুটিয়ে তাকালো। সচরাচর কাকিয়া আবিরকে কল দেয় না বললেই চলে। আবির কল রিসিভ করে ধীরকণ্ঠে বলল, হ্যাঁ কাকিয়া, বলো। ভাইয়া, আমি মিম। মিমের গলা কাঁপছে, ফিসফিস করে কথা বলছে। আবির ভারী কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে? বাসায় কোনো সমস্যা? মিম কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপুকে দেখতে আসা মানুষগুলোকে আগেরবার আপনারা বাসায় আসতে দেননি, এটা চাচ্চু বুঝে গেছেন। তাই আপনাদের না জানিয়ে আজ আরেকটা ফ্যামিলিকে বাসায় আসতে বলেছেন। কিছুক্ষণের মধ্যে তারা চলে আসবে। প্লিজ ভাইয়া, আপনি কিছু করুন। মিমের মুখে অকল্পনীয় কথাটা শুনতেই আবিরের শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। অকস্মাৎ মেরুদণ্ড সোজা হয়ে গেছে, নিঃশ্বাস আটকে আছে গলায়, শ্বাসনালীতে তুফান। মুহূর্তের মধ্যে চোখের শিরা উপশিরা রক্তাভ বর্ণ ধারণ করেছে, বক্ষস্পন্দন বেড়ে আকাশ ছোঁয়ার পথে। আবির নিজের সর্বোচ্চ অনুবলে মেঘকে যতই আগলে রাখতে চাইছে, প্রতিনিয়ত ততই বিপাকে পড়ে যাচ্ছে। মেঘের মুখে নিরন্তর হাসি ফোটাতে আবির নিজের সাথে একের পর এক নিগুড় বিগ্রহ করেই চলেছে। তারপরও কোনো কিনারা পাচ্ছে না। কণ্ঠস্বরে তেজ ঢেলে আবির শক্ত কণ্ঠে জিজ্ঞাসা করল, মেঘ কোথায়? আম্মুরা সবাই আপুর রুমে বসে আছে আর আপুকে সাজুগুজু করতে বলছে, কিন্তু আপু চুপচাপ বসে আছে। আবির চোখ বন্ধ, জোরে শ্বাস টেনে পরপর সর্বশক্তি দিয়ে নিঃশ্বাস ছেড়ে নিজেকে নিরুদ্ধ করার চেষ্টা করল। অতপর নিরেট কণ্ঠে বলল, ওকে বলিস সাজুগুজু করতে হবে না, আর দেখিস ওই দিনের মতো কান্নাকাটি যেন না করে, আমি দেখছি। মিম আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি এখন বাসায় আসলে সমস্যা হবে। আবির অর্দম্য কণ্ঠে বলল, বাসায় আসবো না। শুন, তোর দায়িত্ব হলো যত দ্রুত সম্ভব তুই ছেলের বাবার নামটা জেনে আমায় কোনোভাবে টেক্সট করে জানাবি। মিম শীতল কণ্ঠে বলল, আচ্ছা। আবির কল কেটে দিয়েছে। মিমের সাথে আবির শান্তস্বরে কথা বলেছে ঠিকই, কিন্তু আবিরের ভেতরটা রাগ আর দুশ্চিন্তায় ফেটে যাচ্ছে। মেঘ বাসায় অল্প সাজুগুজু করলেই আবিরের কলিজে আঘাত লাগে। নিজের দৃষ্টি সামলে একের পর এক দোয়া পড়তে হাঁকে যাতে মেঘের উপর শয়তানের কুনজর না পড়ে। সেখানে কোথাকার কোনো পরিবার মেঘকে দেখতে আসবে, এটা আবির বেঁচে থাকতে কোনোভাবেই সহ্য করতে পারবে না। তানবীরকে কল দিতে দিতে আবির দ্রুত অফিস থেকে বেরিয়ে গেছে। রাকিব, রাসেল কারো সাথেই দেখা হয়নি। এদিকে মেঘ বিছানায় হেলান দিয়ে বসে। আশেপাশে আম্মুরা, বড় আম্মু, কাকিয়া সবাই মেঘকে বোঝাচ্ছেন, রেডি হতে বলছেন। মেঘের সেসবে কোনো মনোযোগ নেই। আজ মেঘের চোখে এক ফোঁটা পানিও নেই। সেদিন প্রথমবারের মতো কেউ বা কারা দেখতে আসবে কথাটা শুনে মেঘ নিজেকে শান্ত রাখতে পারেনি। তার উপর আবিরের উদাসীনতা মেঘকে আরও কাঁদিয়েছিল। কিন্তু রাতের বেলা আবিরের কথা শুনে মেঘ সবটাই বুঝেছিল আর নিজে নিজেকে বকেও ছিল। তাই আজ মেঘের মনে আতঙ্কের রেশ মাত্র নেই। দিব্যি বিছানায় হেলান দিয়ে বসে আঙুর খাচ্ছে। হালিমা খান চাপা স্বরে বললেন, এই মেঘ, আর কতক্ষণ এভাবে বসে থাকবি? উঠে রেডি হ, ওনারা কখন জানি চলে আসেন, তখন তোর আব্বুর রাগারাগি করবে।
মেঘ স্তম্ভিত দৃষ্টিতে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আম্মু, আমি শান্তি করে খাচ্ছি, এটা কি তোমার সহ্য হচ্ছে না? সহ্য হবে না কেন? তুই রেডি হোসনি শুনে তোর আব্বু যে চিল্লাচিল্লি করবে, তখন আমি কি করব? ওনারা চলে গেলে না হয় আবার খাইস। আকলিমা খান শান্ত স্বরে বললেন। এমন সময় মিম রুমে আসছে। নিচে আব্বু চাচ্চুর কথোপকথনে ছেলে আর তার বাবার নাম শুনে আম্মুর নাম্বার থেকে আবিরকে মেসেজ দিয়ে উপরে আসছে। আলী আহমেদ খান বাসায় নেই। আকলিমা খানকে জানানোর পরপরই তিনি বাসায় চলে আসছেন। মোজাম্মেল খানকে বারবার বোঝানোর চেষ্টা করছেন, অথচ মোজাম্মেল খান কিছু বুঝতেই চাইছে না। আবিরকে কল দিলে বললে আবির উল্টাপাল্টা কিছু করে ফেলবে, এই ভয়ে নিজেই বোঝানোর চেষ্টা করছেন। মিম মেঘের রুমে ঢুকতেই মেঘ খাওয়া বন্ধ করে চোখ তুলে তাকালো। সহসা মিম চোখের ইশারায় আবিরকে জানানোর কথাটা বুঝিয়ে দিয়েছে। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আম্মুদের দিকে এক পলক তাকিয়ে শীতল কণ্ঠে বলল, তোমরা থামো, আগে ওনারা আসুক, তারপর আমি সাজব। মালিহা খান শান্ত স্বরে মেঘকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু মেঘের এক কথা, দেখতে আসলে তবেই সে সাজবে। এমনকি তাদের দেখানোর জন্য মেঘ সবকিছু রেডি করে রেখেছে। ঘন্টা পেরিয়ে যাচ্ছে, কিন্তু বাসায় মেহমান আসছে না। মালিহা খান আর আকলিমা খান মেঘের রুমে বসে আছেন, তবে সেদিকে মিম মেঘের কোনো মনোযোগ নেই। মিম মেঘের উপর হেলান দিয়ে শুয়ে তার স্কুলের গল্প করছে, আর মেঘ মিমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর গল্প শুনছে। মুজাম্মেল খান আর ইকবাল খান অনেকক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু কেউই আসছে না। প্রথমে ভেবেছিলেন হয়তো জ্যামে আটকে আছে, এজন্য কল দেননি, কিন্তু অপেক্ষা করতে করতে এক প্রকার বিরক্ত হয়ে কল দিলেন সেই লোকের নাম্বারে। প্রথমবারই কল রিসিভ হলো। মুজাম্মেল খান তপ্ত স্বরে জিজ্ঞেস করলেন, আপনারা কোথায় আছেন? লোকটা কাঁপা কাঁপা গলায় বলল, আমি অফিসে আছি। মোজাম্মেল খান বিরক্ত ভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন, আমাদের বাসায় আসার কথা কি ভুলে গেছেন? লোকটা ঢোক গিলে কিছুক্ষণ থেমে অতপার বললেন, না ভাই, ভুলি নাই, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? লোকটা আরও কিছুক্ষণ চুপ করে রইল। মোজাম্মেল খান এবার হালকা রাগী স্বরে বললেন, কি হলো? আসলে ভাই, আমার ছেলে অন্য এক মেয়েকে পছন্দ করে, তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না বলছে, তাই শুধু শুধু। মোজাম্মেল খান রাগে কটমট করে বললেন, আপনার ছেলে অন্য কাউকে পছন্দ করে কিনা সে কথা কি আগে জানা উচিত ছিল না? আর সেদিন আপনার ছেলে তো সামনেই ছিল, আপনারা আগ্রহ না দেখালে আমি তো আপনাদের কখনোই জোর করতাম না। লোকটা ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, আমাদের মাফ করে দিবেন ভাই, আর পারলে দোয়া করবেন। মোজাম্মেল খান রাগে কল কেটে দিয়েছেন। নিজে দায়িত্ব নিয়ে বাসায় এত এত আয়োজন করিয়েছেন, সেখানে তারা আসবে না এটা তিনি মানতেই পারছেন না। আগেরবার তানভীররা কিছু একটা করেছিল ভেবে এবার আবির তানভীরকে কিছু জানানিনি, অথচ এবারও একই সমস্যা। মোজাম্মেল খান মনে মনে ভাবছেন, ছেলের যদি অন্য কোথাও পছন্দই থাকতো তাহলে সেদিন আমার মেয়ের ব্যাপারে এত আগ্রহ দেখিয়েছিল কেন? আমার মেয়েকে দেখার জন্য এত উতলা হয়ে গেছিল কেন? ইকবাল খান মিটিমিটি হেসে বললেন, থাক ভাইলা, মন খারাপ করো না। মোজাম্মেল খান ভেতরে ভেতরে রাগে ফুঁসছেন, চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসে আছেন। ইকবাল খান উপরে গিয়ে মেঘের রুমের দরজার সামনে দাঁড়িয়ে বললেন, তোমরা যে যার রুমে যাও, ওনারা আসবেন না। মালিহা খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, আসবেন না কেন? ছেলের অন্য কাউকে পছন্দ। মেঘ ফিক করে হেসে ফেলল। মেঘের দেখা দেখি মিমও হাসছে। মালিহা খান রাগী স্বরে বললেন, এই মেঘ, হাসছিস কেন? আবারও বললেন, তোর আব্বু কোথায় কি ছেলে দেখে বলতো? আগেরবার কি সব অজুহাত দেখালো, এবার বলে ছেলে অন্য মেয়েকে পছন্দ করে। সকালেও তো শুনলাম ছেলে তোকে দেখার জন্য খুব আগ্রহী, এখন এসবের মানে কি? মেঘ বড় আম্মুর দিকে তাকিয়ে মৃদু হেসে মনে মনে আওড়ালো, শ্বশুর আম্মু, ওই ছেলের আমাকে দেখার আগ্রহ থাকলে কি হবে? তোমার ছেলের তো বিন্দুমাত্র আগ্রহ নেই। তোমার ছেলে সবার সামনে যতই স্বাভাবিক থাকুক না কেন, আড়ালে ঠিকই আমাকে নিয়ে ভাবে। আর আমি শিওর ওই ছেলের গার্লফ্রেন্ড আজই আবিষ্কৃত হয়েছে, আর সেটা তোমার ছেলেই করেছে। মালিহা খান শীতল কণ্ঠে বললেন, কিরে, কি ভাবছিস? ওনারা আসেনি বলে মন খারাপ করছিস? মেঘ সশব্দে হেসে বলল, না গো, আমি ভাবছি তোমরা কত কষ্ট করে সারা দিন রান্না করলে, এই খাবারগুলো কিভাবে খেয়ে শেষ করব। মালিহা খান আর আকলিমা খান ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন। ইকবাল খান নিঃশব্দে হেসে রুম থেকে বেরিয়ে গেছেন। মেঘ মিমকে উদ্দেশ্য করে বলল, আমার ফোনটা দে তো, ভাইয়া আর আবির ভাইয়াকে কল দিয়ে আসতে বলি, একসাথে খাবো। মেঘ তানভীর আর আবির দুজনকেই কল দিয়েছে।
তবে ছেলের ব্যাপারে কিছু বলেনি, শুধু খাবার খেতে দাওয়াত দিয়েছে। মেঘের ফাজলামো দেখে মালিহা খান আর আকলিমা খান দুজনেই চুপচাপ বেরিয়ে গেছেন। ওনারা চলে যেতেই মেঘ আর মিম নিজেদের মধ্যে ফিসফিস শুরু করে দিয়েছে। সন্ধ্যের আগে আগে আবির বাসায় আসছে। পরনে ছাই রঙের শার্টের হাতা কোনোই অবধি ফোল্ড করা, বুকের উপরের বোতামটা খোলা, চুলগুলো অগোছালো, শ্যামবর্ণের চেহারা ঘামে চিকচিক করছে। এক হাত পকেটে, অন্য হাত স্বাভাবিক রেখে বাসার ভেতরে ঢুকছে। সোফায় মোজাম্মেল খান বসে আছেন, ওনার পাশেই হালিমা খান দাঁড়িয়ে আছেন। মোজাম্মেল খান অতর্কে নিজের মনের ভেতরের ক্ষোভ প্রকাশ করছেন, আর হালিমা খান চুপচাপ দাঁড়িয়ে সেসব শুনছেন। মালিহা খানরা যে যার রুমে। ইকবাল খান একটা কাজে বেরিয়েছেন। আবির স্বাভাবিক ভঙ্গিতেই সিঁড়ি পর্যন্ত এগিয়ে গেল। এক পলক মামুনির দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলল, মামুনি, 1 কাপ কফি করে দিবা প্লিজ। হালিমা খান আবিরকে খানিক দেখে সঙ্গে সঙ্গে বললেন, তুই ফ্রেশ হয়ে নে, আমি কফি বানিয়ে পাঠাচ্ছি। পাঠাতে হবে না, আমি ফ্রেশ হয়ে নিচে আসতেছি। আবির সচরাচর নিজের কফি নিজেই করে। সকালে মাঝে মধ্যে মালিহা খান নয়তো হালিমা খান করে দেন। আজ মূলত মোজাম্মেল খানের জন্যই অসময়ে মামুনির কাছে কফি চাইছে আবির, যাতে মোজাম্মেল খানের চিল্লাচিল্লিটা কমে। আবির 2টা সিঁড়ি উঠতেই মোজাম্মেল খান আর চোখে আবিরকে দেখে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, কোথায় ছিলে? আবির স্বাভাবিক কণ্ঠে বলল, অফিসে। কেন? তানভীর কোথায়? আবিরের ভাবলেশীন জবাব, আমি কি জানি। মোজাম্মেল খান সূক্ষ্ম নেত্রে আবিরের দিকে তাকিয়ে আছেন। আবির মৃদু হেসে বলল, আমি কি যাব চাচ্চু? যাও। হালিমা খান কফি করতে রান্নাঘরে চলে গেছেন। মোজাম্মেল খান সোফায় চোখ বন্ধ করে বসে আছেন। আবিরের কথাবার্তা খুব স্বাভাবিক, সন্দেহজনক কিছুই চোখে পড়েনি। তানভীর জানলে এতক্ষণে সে অবশ্যই রিয়্যাক্ট করত, অথচ তানভীরও এখন পর্যন্ত শান্ত। সারাদিন বাসায় ফেরেনি, বাসার কারো সাথে ফোনে কথা বলতেও তিনি দেখেননি, তার মানে তানভীরও কিছু জানে না। মোজাম্মেল খান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মনে মনে বললেন, তানভীর, আবির কিছু না জানলে এমনটা হলো কিভাবে? তাহলে কি সত্যিই ওই ছেলের অন্য জায়গায় পছন্দ আছে? আবির কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে শার্ট পাল্টিয়ে টি-শার্ট আর ট্রাউজার পরে নিচে আসছে। মোজাম্মেল খান তখনও সোফায় বসা, তাই আবির সোফায় না বসে সরাসরি রান্নাঘরে চলে গেছে। কফির কাপ নিতে নিতে ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, কিছু হয়েছে নাকি? হালিমা খান তপ্ত স্বরে বললেন, না, তেমন কিছু না। মোজাম্মেল খানের কড়া নিষেধ আবির কিংবা তানভীরের সামনে মেঘের বিয়ে সম্পর্কিত কোনো আলোচনা যেন না হয়। আবির সবটাই জানে, তবু নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। আবির মোজাম্মেল খানকে খানিকক্ষণ পরখ করে শক্ত কণ্ঠে বলল, চাচ্চুকে অতিরিক্ত টেনশন করতে বারণ করো। মেয়ের বিয়েই হলো না, এখনই চুল পাকিয়ে ফেলতেছেন। লোকে কি বলবে? আবিরের দুষ্টামি বুঝতে পেরে হালিমা খান মৃদু হেসে বললেন, আমাকে বলছিস কেন? তুই গিয়ে বল। আবির হাতে কফির কাপ নিয়ে এগিয়ে যেতে যেতে ডাকল, চাচ্চু। মোজাম্মেল খান আবিরের দিকে সরাসরি তাকিয়ে আস্তে করে বললেন, বলো। আবির ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, মামুনি বলতিছে আপনার চুল নাকি পেকে যাচ্ছে, আপনাকে এখন আর আগের মতো ভালো লাগে না। মোজাম্মেল খান অনচ্ছ হেসে বললেন, তাই নাকি? এর মধ্যে হালিমা খান রান্নাঘর থেকে তেড়ে এসে আবিরের হাতে আস্তে করে থাপ্পড় দিয়ে বললেন, এই ফাজিল, আমি কখনই কথা বললাম? আবির অনিশ্চয়তার স্বরে জবাব দিল, তুমি মনে মনে ভাবছিলে, ওইটাই চাচ্চুকে জানালাম। হালিমা খান রাগি রাগি মুখ করে আবিরের দিকে তাকিয়ে আছে। মোজাম্মেল খান আবির আর হালিমা খান দুজনকেই কিছুক্ষণ দেখে গুরুভার কণ্ঠে বলল, তাহলে আমার এখন কি করতে হবে? আবির ঢোক গিলে উষ্ণ স্বরে বলল, সবসময় হাসি খুশি থাকবেন, সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলবেন, নিজেকে সময় দিবেন, সাথে মামুনিকেও। বাকিটা মামুনি বলবে। আমি এখন পালাই। আবির টেবিলের উপর কাপ রেখে সিঁড়ির দিকে ছুটছে। মোজাম্মেল খান ঠোঁটে অস্পৃশ্য হাসি রেখেই হালিমা খানের দিকে তাকালেন। আবিরের অকপটে বলা কথাগুলো হালিমা খানের মনের অন্তরালে লুকানো অব্যক্ত অনুভূতি। হালিমা খান স্বচ্ছ দৃষ্টিতে আবিরের দৌড় দেখছেন। 2-3 সিঁড়ি ফাঁক দিয়ে দিয়ে দ্রুত উঠছে ছেলেটা। ওর উপরে ওঠার তারা দেখে মনে হচ্ছে সবেমাত্র কাউকে আহত কিংবা নিহত করে আসছে। আশেপাশের মসজিদে মাগরিবের আজান পড়ছে। মোজাম্মেল খান বসা থেকে উঠে উচ্চস্বরে ডাকল, আবির, নামাজে যাবে না? আবির নিজের রুমে যেতে যেতে বলল, টুপি নিয়ে আসছে। মোজাম্মেল খান অজু করে আবিরের জন্য অপেক্ষা করছেন। আবিরও অজু করে মাথায় টুপি দিতে দিতে নিচে আসছে। বাসায় আর কেউ নেই, তাই আবির আর মোজাম্মেল খান একসঙ্গে নামাজের জন্য বেরিয়েছেন। মোজাম্মেল খান যেতে যেতে হঠাৎই গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, তানভীর কি নামাজ পড়ে? ফজরে না হয়ে উঠতে পারে না, বাকি ওয়াক্ত কি পড়ে? আবির নিরুদ্বেগ কণ্ঠে বলল, আমি সবসময় নামাজের কথা বলি, কিন্তু বাহিরে ঠিকমতো নামাজ পড়ে কিনা জানি না।
মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, তুমি একটু বুঝিয়ে বলো। মোজাম্মেল খানের ভারী কণ্ঠে বলা কথাতে আবির কপাল কুঁচকালো। মোজাম্মেল খানের মস্তিষ্কে যখন যা আসে তাই। এতক্ষণ মেঘের ব্যাপারে ভাবছিল, এখন সেই ভাবনা এসেছে তানভীর, তাও আবার তানভীরের নামাজ নিয়ে দুশ্চিন্তা করছেন। আবির মনে মনে আওড়ালো, তানভীরকে নামাজে নিয়মিত করার ওষুধ আমার জানা আছে, খুব শীঘ্রই ওষুধ দিতে হবে। মোজাম্মেল খানের দিকে তাকিয়ে মৃদু হেসে আবির বলল, আপনি চিন্তা করবেন না, ফজর থেকে তানভীরও আমাদের সাথেই নামাজে যাবে, দেখো যদি উঠাতে পারো। আবির মুচকি হেসে বলল, প্রয়োজনে সারা রাত না ঘুমিয়ে ফজরের নামাজ পড়ে একেবারে ঘুমাবে। মোজাম্মেল খান আবিরের কথা শুনে ক্ষীণ হাসলেন। নামাজ শেষে অফিসের কিছু কিছু বিষয় নিয়ে কথা বলতে বলতে বাসায় আসছে দুজন। ততক্ষণে মেঘরা সবাই নামাজ শেষ করে নিচে চলে আসছে। তানভীরও বাসায় ফিরেছে। 4 ভাই বোন মিলে সিরিয়াস কোনো আলোচনায় ব্যস্ত, কিন্তু সেই আলোচনার কেন্দ্রবিন্দু হলো খাবার। আবির আর মোজাম্মেল খানকে একসঙ্গে বাসায় ঢুকতে দেখে তানভীর ভ্রু কুচকালো। সচরাচর সবাই একসঙ্গে নামাজে গেলে আলী আহমেদ খান আর মোজাম্মেল খান সামনে গল্প করতে করতে চলে যান, পেছনে আবির, তানভীর আর ইকবাল খান টুকাটুকি কথা বলে। তানভীর না থাকলে আবির আর ইকবাল খান একসাথেই যান। তবে এই প্রথমবার বাসায় কেউ না থাকাতে আবির আর তানভীরের আব্বু একসঙ্গে বাসায় আসছে, তবু এমন একটা দিনে। আবিররা আসতেই মেঘ ঘাড় ঘুরিয়ে আবিরকে দেখে নিল। আবিরের মাথায় টুপি, সাবলীল ভঙ্গিতে আব্বুর সাথে কথা বলছে তা দেখে মেঘের হৃদয়ে ধুকপুকানি তীব্র হতে শুরু করেছে। মালিহা খান খেতে ডাকছেন, তাই আলী আহমেদ খান আর ইকবাল খান ব্যতীত বাকি সবাই গিয়ে খেতে বসেছে। রাকিবের নাম্বার থেকে তানভীরের ফোনে বারবার কল আসতেছে। তানভীর রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ রাকিব ভাইয়া বলো। আবির কোথায় রে? আছে পাশেই, খেতে বসছে। আবির বিকালে কাউকে না বলে হুট করে অফিস থেকে চলে গেছিল, তারপর থেকে কল ধরছে না। কি হয়েছে, সবকিছু ঠিক আছে? হ্যাঁ একদম, ভাইয়ার ফোন রুমে, মাত্র নামাজ থেকে এসে খেতে বসেছে। তাহলে অফিস থেকে হুট করে চলে গেছিল কেন? খাওয়া দাওয়া শেষ করি, তারপর তোমার সাথে দেখা করে বলবো। আচ্ছা ঠিক আছে। সবাই সবার মতো খাচ্ছে, কারো মুখেই প্রয়োজনের বাইরে কোনো কথা নেই। তানভীর একটু পরপর আবিরকে ইশারায় এটা সেটা বোঝাচ্ছে, আবার প্রশ্নও করছে, কিন্তু মোজাম্মেল খান তাকালেই চুপ হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে আবির আর তানভীর বেরিয়েছে। যদিও আবির যেতে চাচ্ছিল না, কিন্তু তানভীর এক প্রকার জোর করেই নিয়ে গেছে। রাকিব আর রাসেল অফিস থেকে বেরিয়ে প্রতি সপ্তাহের সেই পরিচিত আড্ডাখানায় আবিরদের জন্য অপেক্ষা করছে। আবির এসেই চুপচাপ বসে পড়েছে। মালিহা খান জোর করে একটু বেশি খাইয়েছেন, তাই এত নড়াচড়া করতে ভালো লাগছে না। এমনকি আবির বাইকও নিয়ে আসেনি, তানভীরের বাইকে এসেছে। রাকিব আবিরকে দেখি উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, কিরে, কি হয়েছে তোর? অফিস থেকে কোথায় চলে গেছিলি? আবির ঠান্ডা কণ্ঠে বলল, আজ ওকে আবার দেখতে আসার কথা ছিল। কি? তারপর? এর মধ্যে তানভীর বাইক পার্ক করে চলে আসছে। এসেই রাকিবের সামনে রাখা একটা চেয়ারের উপর নিজের ডান পা তুলে ডান হাতের 3 আঙুল ভাঁজ করে বাকি 2 আঙুল রাকিবের কপারের কিছুটা উপরে মাথায় ধরে রাগান্বিত কণ্ঠে চিৎকার করল, হারামির বাচ্চা, বিয়ে করার খুব শখ তোর? তাও আবার আমার স্প্যারোকে? বিয়ে তো বহুদূর, তুই আমার মেঘকে কল্পনাতেও দেখতে পারবি না। তানভীরের গতিবিধি দেখে রাকিব থ হয়ে গেছে। চা বিক্রেতা মামাও আতকে উঠেছেন। আশেপাশের কয়েকজন বিস্ময়সম্মত তাকিয়ে আছে। আবির চেয়ারে হেলান দিয়ে বসে মিটিমিটি হাসছে। রাকিব ঢোক গিলে কিছু বলতে যাবে, তার আগেই তানভীর বাজখাই কণ্ঠে আবারও বলে উঠল, ডোন্ট সে এনিথিং, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনিথিং ফ্রম ইয়োর মাউথ। যদি তোর মুখ থেকে একটা শব্দ বের হয়, তবে তোর বাপ এখানে এসে শুধু তোর লাশটাই পাবে। রাকিব নিষ্পলক দৃষ্টিতে তানভীরের ক্রোধিত চেহারার পানে ছেয়ে আছে। তানভীরের চোখে মুখে হাসি উপচে পড়ছে, তবুও নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে। রাসেল অবাক চোখে সেসব দেখছে। অকস্মাৎ রাকিব হাসতে শুরু করল। তানভীর তখনও রাগী লুক করে চেয়ে আছে। আবির গুরুভার কণ্ঠে বলল, তোর নাটক দেখানোর জন্যই জোর করে আমায় নিয়ে আসছিস, তাই না? রাকিব হাসতে হাসতে বলল, চিন্তা করিস না, সেরা অভিনেতার পুরস্কার এবার তুই পাবি। ওদের হাসি দেখে তানভীর নিজের হাসি আটকে রাখতে পারল না। হাসতে হাসতে রাকিবের মাথা থেকে হাত সরিয়ে চেয়ার থেকে পা নামিয়ে টিস্যু দিয়ে চেয়ারটা মুছে বসল। শুকনো গলায় ঢোক গিলে আহত স্বরে বলল, ইস, থামালে কেন আমাকে? রাকিব তখনও হেসেই যাচ্ছে। হাসি কিছুটা কমিয়ে বলল, পেছনে তাকিয়ে দেখ, মানুষ যেভাবে তোকে দেখছে মনে হচ্ছে পুলিশ আসতে বেশি দেরি নেই। তানভীর অকস্মাৎ পেছন ফিরে তাকালো। প্রায় 15-20 জন লোক দাঁড়ানো, দৃষ্টিতে আতঙ্ক। তানভীর থতমত খেয়ে বলল, এই ভাই, আমি কিছু করি নাই। লোকজন এখনো নিশ্চুপ দাঁড়িয়ে আছে।
তানভীর ভ্রু কুঁচকে উষ্ণ স্বরে বলল, বিশ্বাস করুন আমি কিছু করিনি, দেখুন আমার হাতে কিচ্ছু নাই। আবির আর রাকিব হাসতে হাসতে ক্লান্ত হয়ে যাচ্ছে। চা বিক্রেতা মামাও মৃদু স্বরে বললেন, আরে কোনো সমস্যা নাই, ওরা সবাই ভাই ভাই, এমনিতেই মজা করছে, আপনারা যান।